শান্ত হ সাবিহা, সবুরে মিয়া ফলে। এত তাড়াহুড়ো করলে চলবে না, আর রাগ সামলে নিতে হবে। রেগে গেলে তোরই লস। মায়ের কথায় যুক্তি আছে। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক বলেছ মা। হ্যাঁ শোন, ক্ষতি করতে গেলে কাছাকাছি থাকতে হয়, দূর থেকে কারো ক্ষতি করা যায় না। সেজন্য তোকে করার কাছাকাছি যেতে হবে, ওর সাথে ভাব জমাতে হবে। বিশ্বাস অর্জন করলেই তো আঘাত করা যায়। ক্রোড় হাসল সাবিহা। মায়ের কথাগুলো বেশ মনে ধরেছে তার। ঠিক আছে মা, আজ থেকে সাবিহার অন্য রূপ দেখবে সবাই, বিশেষ করে ওরা। সরি, ওরা ভাবি। সাবিহার কথা শেষ হতে তাসলিমা খাতুন ও সাবিহা একসাথে হেসে উঠল। দুপুরবেলা বাড়ির ভেতর ব্যস্ততার এক আলাদা আমেজ। ওরা রান্নাঘরে তামান্নার সাথে কাজকর্মে মশগুল। তারা দুজনেই রান্না নিয়ে ব্যস্ত সময় পার করছে, কারণ বিকেলবেলা নয়না বাড়ি ফিরে যাবে। নয়নার জন্য দুপুরে জমজমাট মহাভোজের আয়োজন করা হয়েছে। তালহাজ অফিসে যায়নি, সকাল থেকেই বাসার সব বাজার সদাই করে এনেছে সে। মাছ, মাংস, তাজা সবজি সবকিছু যেন একেবারে পরিপূর্ণ থাকে, সে বিষয়ে কোনো কমতি রাখেনি। নয়নার আপ্যায়নে যেন একটুও ত্রুটি না হয়, এই বিষয়ে আগে থেকেই বলে দিয়েছে আরিশ। আর এই যত্ন ভরা উদ্যোগে ওরা বেশ খুশি হয়েছে। মনে মনে ভাবছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই বোধ হয় এমন ভালোবাসা আর যত্ন দিয়ে আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু পরক্ষণে ওরার মনে হয় আরিশের মনে তো কোনো ভালোবাসাই নেই। রান্নাঘরে ভুরভুর করে ছড়িয়ে পড়েছে মশলার গন্ধ। চাপা হাসাহাসি, টুকটাক কথা আর হাঁড়ি পাতিলের শব্দে যেন ঘরটা প্রাণে ভরে উঠেছে। ভাবি, আর কিছু লাগবে? তামান্না রান্নাঘরের কাজ সামলাতে সামলাতে জানতে চাইল। না, মোটামুটি সবকিছুই শেষ। ওরা হাসি মুখে উত্তর দিল, কপালে চুল সরিয়ে নিল আঙ্গুলের ফাঁক দিয়ে। তাহলে আপনি গোসল সেরে নিন ভাবি, আমি সবকিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখছি। দায়িত্বশীল ভঙ্গিতে বলল তামান্না। ওরা অবাক হয়নি, তামান্নার এই যত্নশীলতা তার খুব ভালো লাগে। হালকা হেসে সে তরকারির বাটি হাতে তুলে নিল, বলল, আমিও নিচ্ছি কিছু। আচ্ছা। তামান্না মাথা ঝাঁকালো। দুজন মিলে ধীরে ধীরে সব খাবার দাবার গুছিয়ে ডাইনিং টেবিলে সাজাতে লাগলো। একটার পর একটা থালা, বাটি, গ্লাস সবকিছু যত্নের সাথে গোছানো হচ্ছে। এক পাশে মিষ্টির প্লেট, অন্য পাশে ভাজাভুজির আয়োজন। পুরো ঘর জুড়ে এক ধরনের উৎসবের আমেজ। ড্রয়িং রুমে বসে আছে তালহা ও নয়না। তারা দুজনেই টিভিতে মোটু পাতলু কার্টুন দেখছে। মোটুর বোকা বোকা কাণ্ড কারখানাগুলো দেখে দুজনে হাসির শব্দে ঘর যেন প্রাণে ভরে উঠেছে। নয়না কখনো হাত দিয়ে মুখ চাপা দিচ্ছে, কখনো হেসে চোখে জল এনে ফেলেছে। তালহারও অবস্থা সেম, সে নিজেই হাসতে হাসতে বাচ্চাদের মতো দোল খাচ্ছে সোফায় বসে। এই প্রাণবন্ত দৃশ্যের মাঝখানে ওরা ডাইনিং রুমের দিকে সামলে আস্তে করে ড্রয়িং রুমে এসে ঢুকলো। ওনা দিয়ে কপালের ঘামটুকু মুছে টুকটাক চোখ বুলিয়ে নিল সবকিছুর ওপর। নয়নার হাসি দেখে ওর বুকের ভেতর কেমন একটা তৃপ্তির ঢেউ বয়ে গেল। সব আয়োজন যেন সার্থক মনে হচ্ছে এখন। অনেক কার্টুন দেখা হয়েছে, এখন গিয়ে গোসল সেরে নে নয়না। আর তালহা ভাই, আপনিও ফ্রেশ হয়ে আসুন, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ওরা আদর মেশানো কণ্ঠে বলল, হাতের ইশারায়ও তাগিদ দিল। নয়না তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। তালহাও রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভিটা বন্ধ করে দিল। ঘরটা হঠাৎ একটু শান্ত হয়ে গেল। শুধু রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের গন্ধে যেন একটা উষ্ণ আমন্ত্রণ রয়ে গেল বাতাসে। ঠিক আছে আপু। নয়না খুশি ঝিলিক চোখে নিয়ে বলল, ওকে ভাবিমা। তালহাও হেসে বলল, চোখ টিপে ইশারা করল। ওরা মুচকি হাসল। নয়না আর তালহা নিজেদের রুমের দিকে এগিয়ে গেল, হালকা হাসাহাসি করতে করতে। ওরা দাঁড়িয়ে থেকে ওদের পেছনে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনটা যেন একটু বেশি শান্ত লাগছে আজ। ইস, যদি সবকিছু এমনই থাকতো। সবাই ফ্রেশ হয়ে এলে একসাথে বসে আনন্দ করে খাওয়া হবে, এটা ভেবে ওরার মনে একটা আনন্দের আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আরিশ তো দুপুরে বাড়ি ফিরবে না আজ। ওরার কিঞ্চিত মন খারাপ লাগছে। শহরের বিকেল হলো ব্যস্ত, রঙিন আর একটু ক্লান্ত সময়। এ সময় দিনের শেষ ভাগে সূর্যের রঙে শহরটা যেন একটু নরম হয়ে আসে। আকাশে লালচে, কমলা আর হালকা সোনালি রঙের খেলা চলে। ভবনের কাছে জানালায় সে আলো পড়ে ঝিলমিল করে ওঠে। রাস্তায় তখন কর্মদিবস শেষ করা মানুষের ভিড়।
বাস, রিক্সা, সিএনজি আর প্রাইভেট গাড়ির শব্দে চারপাশ গমগম করে। ট্রাফিক জ্যামও শুরু হয়ে যায় এই সময়টায়। হর্নের শব্দ যেন একটানা সুর হয়ে বাজতে থাকে। ফুটপাতে ভিড় বাড়ে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ তাড়াহুড়ো করে বাসার দিকে ছুটছে। চা দোকানগুলোতে ধোঁয়া উঠতে থাকে, সেই সাথে হাসির শব্দ আর সন্ধ্যের গল্প জমে ওঠে। নয়না কিছুক্ষণ আগেই নিজের বাসায় ফিরে গেছে। গত 2 দিন বোনের শ্বশুরবাড়িতে থেকে বেশ ভালো সময় কেটেছে তার। অরার হাসি খুশি শান্তিপূর্ণ সংসার দেখে নয়না মুগ্ধ হয়েছে। শুধু নয়না নয়, নয়নার মা, বাবা, সোলাইমান ও রোকসানাও শুনে ভীষণ ভীষণ খুশি হয়েছেন। মনে মনে তারা বারবার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়ের সংসার এতটা মধুর দেখে। সন্ধে ঘনিয়ে এসেছে। শহরের রাস্তায় যেন ব্যস্ততার ঢেউ। কর্মব্যস্ত মানুষগুলো সারাদিনের ক্লান্তি বয়ে নিয়ে যার যার ঘরে ফেরার জন্য ছুটছে। গাড়ির হর্ন, ফুটপাতে মানুষের ভিড়, রাস্তার মোড়ে ধুলোবালি মেশানো বাতাস, সব মিলে এক অদ্ভুত কোলাহল। ওরা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য পর্যবেক্ষণ করছে। বাইরে তাকালেও মনটা যেন কোথাও আর আটকে নেই, কেমন অস্থির লাগছে। সকাল থেকে সাবিহার অতিরিক্ত হাসিমাখা আচরণ অরার মনে কেমন অস্বস্তি তৈরি করেছে। প্রথমে সে পাত্তা দেয়নি, ভেবেছিল হয়তো ভালো মুডে আছে, কিন্তু তামান্নাও বিষয়টা লক্ষ্য করে তাকে সাবধান করে দিয়েছে। অরা আর তামান্না দুজনেই বুঝে গেছে কিছু একটা গোলমাল চলছে। এই বাড়িতে আগে আরিশের টেনশন ছিল, তার পাগলামি, টর্চার, খামখেয়ালি এসবের সাথে দিন চলতো। কিন্তু সময়ের সাথে সাথে বাসার মানুষের সংখ্যা বাড়ায়, ঝামেলার মাত্রাও বেড়েছে। যেমন তালহা, যদিও তালহার কোনো দোষ নেই, সমস্যা তৈরি করেছে আরিশ। বিনা কারণে সামান্য কথাবার্তার মধ্যেও অরাকে তালহার সাথে দূরত্ব বজায় রাখতে বলে সে। অরার মধ্যে কোনো সমস্যা না থাকলেও এই অযৌক্তিক নিষেধাজ্ঞা তার মনে ক্ষোভ জমাতে শুরু করেছে। আর সাবিহা, সে তো আছেই, তার দৃষ্টি সব সময় আরিশের ওপর, যেন আরিশ ছাড়া তার আর কিছুই চোখে পড়ে না। এই অসুস্থ মোহ এবং প্রতিদ্বন্দ্বিতার গন্ধে অরার মনটা বিষিয়ে উঠছে। জানালার ওপাশে নরম আলোয় ভেসে যাওয়া শহরটাকে দেখে ওরা একটা দীর্ঘশ্বাস ফেল। মনে মনে ভাবল, সুখের সংসারের ছবির আড়ালে কখন যে অদৃশ্য ফাটল তৈরি হয় তা কেউ টেরও পায় না। মনটা ভারী হয়ে এলো তার। বাইরে তাকিয়ে থাকলেও ভেতরে যেন অজানা শঙ্কার মেঘ জমে উঠছে। হেই হামিংবার্ড, কি করছো? আচমকা পেছন থেকে কোমর জড়িয়ে ধরায় চমকে উঠল ওরা। আরিশ ছিল যেন ঝড়ের মতো, কখন যে কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি ওরা। তার শক্ত হাত দুটো ওরার কোমরের চারপাশে এক ঘূর্ণিতে বেঁধে ফেলল। আঙ্গুলে স্লাইড করা নরম চাপ ওরার পেটের উন্মুক্ত ত্বকে কাঁপুনি তুলল। সাথে সাথে আরিশের নিঃশ্বাস আর ঘাড়ে মৃদু কামড়, সবকিছু মিলিয়ে ওরার সারা শরীরে একটা অজানা শিহরণ ছড়িয়ে গেল। ইচ্ছে না থাকলেও শরীরটা নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু না। নিজের স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো ওরা। এত জলদি বাড়ি ফিরলেন আজ? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে? আরিশ গভীর কণ্ঠে ফিসফিস করে বলল। ওরা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল, তবে আরিশ তখনও তাকে ছেড়ে দেয়নি। উল্টে আরো কাছে টেনে নিয়ে তার শরীরের সাথে শরীর জড়িয়ে রেখেছে। এই ঘনিষ্ঠতা, এই গাঢ় উষ্ণতা ওরাকে বিচলিত করে তুলছে। কি ভাবছো এত? আবারও প্রশ্ন, আবারও আরিশের চোখে সে চেনা তীক্ষ্ণতা। ওরা চমকালো। কিভাবে বুঝলো আরিশ যে সে চিন্তিত? আরিশ আলতো করে ওরাকে নিজের সামনে ফিরিয়ে আনলো, চোখে চোখ রেখে তাকালো। সেই গভীর দৃষ্টি যা ওরাকে কখনোই স্বাভাবিক থাকতে দেয় না। ওরা বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না, দৃষ্টি নামিয়ে নিয়ে থেমে থেমে বলল, না বাসায় চলে গেছে তো, সেজন্য মনটা একটু খারাপ লাগছে। ও আচ্ছা। আরিশ ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, আমি ভাবলাম আমার ছোট্ট হামিংবার্ড কার ভাবনায় মশগুল হলো আবার। একটা দুষ্টমির হালকা ভাব ছিল তার গলায়। ওরা এক মুহূর্ত দোনামোনা করল, তারপর কেমন যেন মুঠো ভরা অভিমানে মুখ তুলে বলল, যদি অন্য কারো কথা ভাবতাম। মাত্র কয়েক সেকেন্ড, তারপরে যেন সব বদলে গেল। দপ করে যেন আরিশের চোখে ঝলসে উঠল আগুনের ঝলক। অরার কাঁধে তার হাতের চাপ শক্ত হলো, ব্যথায় নরম গালে টান পড়ল অরার। শরীরটা কেঁপে উঠল অবচেতনে। আরিশের বদলে যাওয়া মুখ দেখে হঠাৎই অরার মনে ভয় ঢুকে পড়ল। কেন বললাম এমন কথা? মনে মনে অনুতপ্ত হলো সে। দ্রুত গলা শুকিয়ে এলো। আমি মজা করেছি, শান্ত হন প্লিজ আপনি। অরাভিত কণ্ঠে বলল। আরিশ কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা করুণা মিশ্রিত একটা ক্রূর হাসি ফুটে উঠল তার ঠোঁটে।
হঠাৎ করে দুই হাতে অরার গাল মুঠোবন্দি করল সে, এত শক্ত করে যে অরা ব্যথায় কেঁপে উঠল। তার চোখে মুখের এত কাছে আরিশ যে নিঃশ্বাসের উষ্ণতা গাল ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে অরা জানে আরিশের ভালোবাসা কেবল উষ্ণতা নয়, মাঝে মাঝে তা দাবানলের মতোও হয়, যা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে। যদি তোমার ভাবনায়ও অন্য কেউ আসে? আরিশ ঠান্ডা গলায় বলল, আমি সেই ভাবনা নষ্ট করে ফেলব। যদি ভাবনাই না থাকে তখন তো আর কারো আসার সুযোগই নেই, তাই না? অরা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাঝে মধ্যে মনে হয় এই লোকটাকে সত্যিই কোনো মানসিক হাসপাতালে পাঠানো উচিত। আবার সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় চমকে উঠল অরা। উফ, এসব কি সব ভাবছি আমি? যদি কোনোভাবে এই ভয়ঙ্কর লোকটা আমার ভাবনা পড়ে ফেলে, তাহলে তো আজই আমার শেষ কৃত্য হয়ে যাবে। ভয়ে ভেতরটা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে খুব ভদ্র গলায় বলল, ঠিক বলেছেন। আরিশ সন্তুষ্টির ছায়া ফুটিয়ে মুচকি হাসল। তার হাসি অরার জন্য সব সময় একরকম ভয় আর মুগ্ধতার মিশ্রণ হয়ে ধরা দেয়। অরাও সেই হাসির সাথে তাল মেলালো, একটা মেকি হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। মনে মনে নিজেকে প্রবোধ দিল। ওই যে একটা কথা আছে না, পড়েছি মোগলের পাল্লায়, খানা খেতে হবে একসাথে। অরা জানে আরিশের আচরণ এক ধরনের তীব্র অধিকার বোধে ভরা, যেখানে ভালোবাসা নেই, নেই কোনো প্রেম, আছে শুধু জ্বালিয়ে দেওয়া অনুভূতি আর আগুন। তবু এই আগুনেই যেন একটা স্বস্তি আছে, কিংবা আকর্ষণ আছে। ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশেলে অরা তার বুকের ভেতর চাপা শ্বাস টেনে নিল। আরিশ এখনো অরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের ভেতর আরেকটা জগৎ দেখতে পেয়েছে। ঘড়িতে রাত ৩:২৫। থানার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে, যেন ক্লান্ত শহরের এক কোণে জেগে থাকা পাহারাদার। লকআপের পেছনে বসে থাকা লোকটার চোখে ঘুম নেই, সেখানে ছিল এক রাস শীতলতা, ভয়হীন এক শূন্যতা। তার নাম রাশেদ হোসেন, বয়স ২৬, মুখ ভর্তি দাড়ি, চোখজোড়া স্থির আর নিষ্ঠুর। টেবিলের অন্য পাশে বসে আছেন ইন্সপেক্টর রুহুল আমিন। তার চোয়াল শক্ত, চোখে রক্তজবা লাল রেখা। ৪৮ ঘন্টা ঘুমাননি। চোখের সামনে সেই সিরিয়াল কিলার, যে পরপর ৩ জন ধর্ষককে খুন করেছে, তাও খুব নৃশংসভাবে, দেখার মতো না। শহরের অন্ধকার অলিগলিতে ফেলে যাওয়া মৃতদেহের পাশে কোনো চিরকুট বা চিহ্ন পর্যন্ত রাখত না সে। সবকিছু মিলিয়ে রুহুল আমিনের উপর মহল থেকে ভীষণ চাপ এসেছিল। ফলশ্রুতিতে এই খুনিকে ধরার জন্য প্রাণপণে দৌড়েছে দুদিন, এবং অবশেষে আজ সে সফল। ইন্সপেক্টর রুহুল আমিন চুপচাপ কফির কাপটা ঠোঁটে তুললেন। ধোঁয়া উঠছিল, কিন্তু তার চেয়েও গরম ছিল ওনার ভেতরের আগুন। তুই খুন করেছিস ৩ জন পুরুষকে, সব প্রমাণ আছে, হাতে নাতে ধরা পড়েছিস। এবার বল কার নির্দেশে করেছিস? রাশেদ একটু হেসে ফিসফিস করে বলল, ওরা কেউ পুরুষ না স্যার, সবাই কাপুরুষ, দর্শনকারী। আর দর্শনকারীরা কখনো পুরুষ হয় না। ওদেরকে পুরুষ বললে প্রকৃত পুরুষদের অপমান করা হয়, ওদেরকে মারতে হতো। রুহুল আমিন টেবিলে সজোরে ঘুষি মারলেন। তুই কে? তুই ঠিক করবি কে মরবে কে বাঁচবে। আর দর্শনকারীর জন্য আমরা আছি, আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার ছিল? রাশেদ হেলে বসে, চোখ নিচু করে ফিসফিস করে বলল, আমি কেউ না স্যার। আর কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন আমার স্ত্রী দর্শকদের শাস্তি দিতে পারেনি সে আইন? এক মুহূর্তে নীরবতা। মাহতাবের গা শিউরে উঠল। রাশেদ হঠাৎ হাসতে হাসতে পেছনের দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। আমি কিভাবে বলবো? আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুবলে খেয়েছে। কিভাবে বলবো? আমারই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে। ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহু পর্যন্ত পৌঁছে গেছে। ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহু পর্যন্ত পৌঁছে গেছে। একজন পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে এমন কিছু ঘটতে দেখলে কেমন অনুভব হতে পারে, তা কল্পনাও করতে পারছেন না রুহুল। রাশেদ ডুকরে কেঁদে উঠল, ফের বলল, আমিও গিয়েছিলাম আপনাদের আইনের কাছে, কিন্তু টাকার সামনে সে আইন টিকতে পারেনি স্যার। ব্যথাত দৃষ্টিতে রাশেদের দিকে তাকালেন রুহুল আমিন। সব কিছু খুলে বল রাশেদ, আমি তোমার কথাই শুনবো। রাশেদ দীর্ঘশ্বাস ছাড়ল, বসা থেকে উঠে ধীরে ধীরে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়ালো। প্রেমের বিয়ে ছিল আমাদের। 5 বছর প্রেম করার পর পারিবারিকভাবেই বিয়ে করি আমরা।
সবাই খুশি মনে আমাদের বিয়েটা দিয়েছিল। তখন আমার একটা মার্কেটিং এর চাকরি ছিল, সবসময় দৌড়ঝাঁপের মধ্যেই কেটে যেত দিন। নীলাকে নিয়ে বিয়ের 1 বছর পরেও কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই ঈদের ছুটিতে দুজন মিলে বান্দরবন চলে গেছিলাম। নীলা ভীষণ খুশি ছিল, এত খুশি বলে বোঝাতে পারবো না। সারা বিকেল পাহাড়ে ঘুরতে ঘুরতে রিসোর্টে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল সেদিন। আমরা যখন প্রায় রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখনই 4-5 জন ছেলে পথ আটকে দাঁড়ায়। নীলা ভয় পেয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওরা ছিনতাইকারী, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাবে, কিন্তু না, তাদের টার্গেট ছিল নীলা। ওরা প্রথমেই আমাকে ধরে হাত পা বেঁধেছিল, মুখও শক্ত করে বেঁধে ফেলল। তারপর নীলার মুখ বাঁধা হলো। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোয় নীলার ছটফটানি দেখছিলাম আমি, অথচ কিছুই করতে পারছিলাম না। কলিজাটা পুড়ে যাচ্ছিল। আমার নীলাকে ক্ষত বিক্ষত করলো ওরা। সব কিছু শেষ করে আমাদের দুজনকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে গেল। স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম জানি না। হয়তো নীলাকে ওরা যে পাশবিক নির্যাতন করেছিল তার ফলেই ওর মৃত্যু হয়েছিল, কিন্তু আমি বেঁচে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম। সুস্থ হয়ে থানায় গিয়েছিলাম, ওরা প্রমাণ চাইলো। ততদিনে নীলাকে কবর দেওয়া হয়ে গেছে। হাসপাতাল থেকে আমার সুস্থ হয়ে বের হতে 4 দিন লেগে গেছিল। ততদিনে সব প্রমাণ মুছে গেছে। হাসপাতালের ডাক্তার পর্যন্ত মিথ্যে কথা বলল। কোনো ধর্ষণের প্রমাণ নাকি নেই, শুধু ছুরিঘাত হয়েছিল। পুলিশ ধর্ষণের মামলাটা নিল না, শুধু অ্যাটেম্পট টু মার্ডার হিসেবে নিল, কিন্তু ওরা কাউকে গ্রেপ্তারও করলো না। পরে বুঝলাম টাকা দিয়ে আইনের ফাঁকগলে বেরিয়ে গিয়েছে ওরা। হতাশা আমাকে গ্রাস করে ফেলল। আমি এক অক্ষম স্বামী, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি, তার সম্মান রাখতে পারিনি, আর না পারিনি তাকে বাঁচাতে। দিন রাত পাগলের মতো কাঁদতাম। প্রতি রাতে নীলার সেই অসহায় কণ্ঠের চিৎকার আমার ঘুম কেড়ে নিত, আমাকে পাগল করে তুলত। একটু থামলো রাশেদ। রুহুল আমিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর এক সময় মনে হলো এই সমাজের দর্শকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন আইন তাদের সাজা দিতে পারেনি, তাদেরকে আমি শাস্তি দেব। ব্যাস, প্রথমেই ওই জানোয়ারগুলোকে খুন করলাম, তবে আলাদাভাবে পাথর দিয়ে সারা শরীর থেতলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছি তাদের। সেজন্য ওখানকার পুলিশ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি। ভেবেছিল সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে, সেজন্য শরীর তেতলানো। কিন্তু পরবর্তীতে মনে হলো এত কম শাস্তি পেয়ে মরলে তো হবে না, ওদেরকে আরো কঠিন শাস্তি পেয়ে মরতে হবে। এমনভাবে মরতে হবে যেন নিজে থেকেই মরার জন্য ছটফট করে। বুঝতে পেরেছি, আমি আসি এখন। যেহেতু তুমি সবকিছু স্বীকার করেছ এবং তোমার সাথে অন্যায় হয়েছে, তাই তোমার হয়ে আমি সুপারিশ করব। তাচ্ছিলের হাসি হাসল রাশেদ। ইন্সপেক্টর রুহুল আমিন লকআপ থেকে বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু তার মন পড়ে রইল রাশেদের কাছে। আজ আমিও তোমাদের সাথে রান্না করব ভাবি। আচমকা সাবিহার এমন আচরণে বেশ চমকে গেল ওরা। যে মেয়ে 3 বেলা খাওয়া ছাড়া কিছু করে না, আজ সে নিজে থেকে রান্না করতে চাইছে। ওরা কেউই সাবিহার আচরণটা ঠিকমতো বুঝতে পারছে না। সবাই জানে সাবিহা সাধারণত রান্না করার জন্য আগ্রহী নয়। বাড়ির অন্যান্য কাজেও সে খুব একটা আগ্রহ দেখায় না, শুধু খাওয়া ছাড়া। বেশিরভাগ সময় তার সমস্ত সময় টিভি দেখা কিংবা ঘোরাঘুরি করতেই চলে যায়। কিন্তু আজ কি যেন হলো, যেন এক নতুন রূপে আবির্ভূত হলো সাবিহা। তামান্না আড়ালে ভেঙচি কেটে বলল, আপনি কি রান্না পারেন আপা? সাবিহা হেসে বলল, পুরোপুরি না পারলেও অল্প বিস্তর তো পারি। ওরা ভাবিও তো সব রান্না পারে না, আমিও ভাবির মতো সবকিছু শিখে নিব। কি বলো ভাবি? ওরা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখে নিবেন। শ্বশুর বাড়ি গিয়ে তো রান্না বান্না করতেই হবে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাবিহার। বিয়ে আরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সে। সাবিহাকে জব্দ করতে পেরে ওরা আর তামান্না বেশ খুশি। ওরা নিজেদের মধ্যে ইশারায় হাসাহাসি করছে। সাবিহা আপাতত ওরার কোনো কথা গায়ে না মাখার সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে ঢুকে নিজে থেকে কিছু পেঁয়াজ কাটতে শুরু করে সে। ওরা ইলিশ মাছে লবণ মরিচ আর হলুদ মাখাচ্ছে, তামান্না কড়াইয়ে তেল দিচ্ছে। আচ্ছা ভাবি, আমরা সবাই মিলে ছাদে পিকনিক করলে কেমন হয়?
তামান্না সাবিহার কথা শুনে অরার দিকে তাকালো। অরা মুচকি হাসলো। ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলে ছাড়তে ছাড়তে বলল, ভালোই হয়। তাহলে তালহা ভাইয়া বাসায় ফিরলে তোমার সাথে কথা বলে সবকিছুর ব্যবস্থা করবে। আরিশ তো এইসব আয়োজন করবে না কখনো। না না, তালহা ভাইকে আমার কাছে পাঠানোর দরকার নেই। অরা বেশ উত্তেজিত হয়ে বলল। সাবিহা ঠিক বুঝতে পারছে না তালহা অরার সঙ্গে দেখা করলে এমন কি হতে পারে যার জন্য অরা এমন রিয়াক্ট করলো। তবে এটুকু বুঝেছে এটা অরার জন্য বেশ অস্বস্তিকর। কেন ভাবি? তালহা ভাই কি তোমাকে কিছু বলেছে? মানে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে? আরে না। অরা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। তালহার সাথে কথা বলেছে শুনলেও আরিশের ক্রোধের মাত্রা বেড়ে যাবে। সাবিহা অরাকে আর কিছু বলার আগেই তামান্না বলল, আরিশ ভাই কি আপনার থেকে ছোট সাবিহা আপা? তামান্নার প্রশ্নে হকচকিয়ে গেল সাবিহা। অরা ঠোঁট টিপে হাসছে। কেন বলো তো? না মানে তালহা ভাইকে ভাই বলে ডাকেন অথচ আরিশ ভাইকে নাম ধরে, তাই আর কি। কপাল কুঁচকে ফেলল সাবিহা। ইচ্ছে করছে এই তামান্নার গালে সজোরে একটা চড় মারতে, কিন্তু কিছু করা যাবে না এখন। সাবিহা মিকি হাসলো। এমনি। আচ্ছা আমি আসছি এখন, তোমরা তো সব কাজ করে ফেলেছো। ওকে আপু। সাবিহা আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তামান্না ও অরা হাসছে সাবিহার অবস্থা দেখে। সন্ধেবেলা সাবিহা তালহাকে পিকনিকের সব পরিকল্পনা বুঝিয়ে বলল। তামান্না, অরা, সাবিহা আর তালহা মিলে একসাথে সবকিছু ঠিকঠাক করে নিল। ঠিক হলো ছাদে বসে পিকনিক হবে। আলাপচারিতা শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে গেল। অরা নিজের রুমের দিকে চলে গেল। তামান্নাও রাতের খাবার গরম করতে রান্নাঘরের দিকে এগোলো। ড্রয়িং রুমে এখন শুধু সাবিহা আর তালহা বসে আছে। দুজনেই কিছুক্ষণ পিকনিক নিয়ে কথা বলছিল। এর মধ্যে সাবিহা কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তালহা টিভি দেখছে আর মাঝে মাঝে বোনের সঙ্গে কথা বলছে। হঠাৎ সাবিহা এগিয়ে এসে বলল, ভাইয়া, ওরা ভাবি আপনাকে ডাকছে। তালহা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভাবি কোথায় ডেকেছে? টিভির দিকে তাকানো অবস্থায় শুধালো তালহা। সাবিহা তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ ভাবি, রুমেই ডেকেছে। বললো কি একটা জরুরি কথা আছে, তুমি এক্ষুনি যাও। ওকে ভাবিমা। ওরা জরুরি কথা বলবে শুনে তালহা আর সময় নষ্ট করলো না। দ্রুত ওরার রুমের দিকে এগোলো। বিছানা গোছগাছ করছিল ওরা। এমন সময় ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকালো সে। তুমি ডেকেছ? তালহাকে বেডরুমে দেখে গলা শুকিয়ে গেল ওরার। মাত্র আরিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে সে। তার মানে আরিশ যে কোনো মুহূর্তে রুমে চলে আসবে। ওরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তালহাকে যে ঘর থেকে চলে যেতে বলবে সেটাও পাচ্ছে না। তালহা ওরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরেকটু কাছাকাছি এগিয়ে বলল, তুমি ডেকেছ? ঘোর কাটলো ওরার। তালহার দিকে এগিয়ে কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, আমি ঠিক আছি ভাইয়া, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মাথা কেমন ব্যথা করছে আমার। আমি তামান্নাকে দিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি রুমে। নিচে যাওয়ার দরকার নেই, তার চেয়ে বরং তুমি রুমে বসেই আরাম করো। কি হয়েছে তালহা? আরাম করার কথা হচ্ছে যে। আরিশের গলা শুনে রীতিমতো কেঁপে উঠল ওরা। দরজার দিকে তাকাতেই তাকে দেখতে পেল। কালো ফর্মাল শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লালচে হয়ে গেছে, মুখটা কেমন যেন বিধ্বস্ত লাগছে। আরিশ ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলো। তালহা বলল, ভাবিমা ডেকেছিল আমাকে, কিন্তু রুমে এসে শুনে মাথা ব্যথা করছে, তাই বললাম রুমে থেকে আরাম করতে। এখন ড্রয়িং রুমে যাওয়ার দরকার নেই, আমি গিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি। ওরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কোনো ওষুধ লাগবে না তালহা, লাগলে আমি দিয়ে দেব, চিন্তা করিস না। তুই যা, আমি দেখছি তোর ভাবি মাকে। ঠিক আছে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। তালহা ওরার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। কিরে সাবিহা, তুই তো বললি ভাবি আমাকে ডেকেছিল, কিন্তু ভাবির তো শরীর খারাপ, তাছাড়া আমার সাথে কথা বলতেও আগ্রহী ছিল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল তালহা। সাবিহা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা তামান্না সব শুনে যা বোঝার বুঝে গেল। ইচ্ছে করে সাবিহা আরিশের সামনে ওরা আর তালহাকে উপস্থাপন করেছে। আমি যে শুনলাম ভাবি ডাকলো তখন। তোর মাথা শুনেছিস পেতনি। তালহা সাবিহার মাথায় একটা গাঁট্টা মেরে হাত থেকে রিমোট কেড়ে নিল। সাবিহা বিশেষ কিছু বলল না। অন্য সময় হলে ভাইয়ের সাথে রিমোট নিয়ে ঝামেলা বাঁধাতো নিশ্চিত,
কিন্তু এখন সাবিহার মনটা ভীষণ ভালো। সব সময় আমার সাথে এমন করো? মাকে বলবো তুমি আমাকে মেরেছো। যা গিয়ে বল, পেতনি কোথাকার। সাবিহা শান্ত ভঙ্গিতে হেঁটে নিজের রুমের দিকে এগোলো। নিজের কাজকর্ম সেরে তামান্না ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে এসে তালহার কাছে দাঁড়ালো। কি খবর তামান্না ফাটিয়া? আপনার বোন আসলেই একটা পেতনি। ও মা, কেন? কিছু না। ওকে সাতচন্নি। নিজের ব্যাপারে এমন কথা শুনে চোখ বড় বড় করে ফেলল তামান্না। আমি শাকচুন্নি? ভালো ভালো। তামান্না এই কথা বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো। তালহা জিব্বায় কামড় বসালো। কি ভুলটাই না করলো সে। এই তামো, তামান্না ফাটিয়া, ওই তামো, শোনো না। তোমাকে বলেছিলাম তালহার সাথে অপ্রয়োজনে কথা বলবে না, আমার সহ্য হয় না। তবু কেন বললে হামিংবার্ড? অরার একটি হাত শক্ত করে পেছন থেকে ধরে রেখেছে আরিশ। সে ঠিক অরার পেছনে দাঁড়িয়ে আছে, রাগে যেন পাগল হয়ে গেছে। অরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছে তালহা নিজে থেকে রুমে এসেছিল, কিন্তু আরিশ তার কথায় কান দিচ্ছে না, পাগলের মতো একা একা বুকিয়ে যাচ্ছে। আরিশ, কতবার বলবো আমি ওনাকে রুমে আসতে বলিনি? হয়তো পিকনিকের বিষয়ে কথা বলতে এসেছিল। বেডরুমে বসে কেন কথা বলতে হবে বলো? আরিশের কুরুচিপূর্ণ কথায় অরার চোখ মুখ বিরূপ হয়ে উঠল। রাগে বলল, আপনি একটা অসুস্থ মনের মানুষ। আপনার ভাই হয় সে, আমিও তাকে ভাই ডাকি। আপনি সেখানে এসব কিভাবে বলছেন? আরিশ অরাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। অরার গাল ঠেকেছে ঠান্ডা দেওয়ালের গায়ে। আরিশ তার দু হাত পেছনের দিকে মুচড়ে ধরে রেখেছে শক্ত করে। অরা শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারছে না। এরই মধ্যে আরিশ অরার ঘাড়ে হিংস্রভাবে কামড়ে ধরল। অরার ব্যথায় বেরিয়ে আসা চিৎকারে তার কামড় ধীরে ধীরে নরম হয়ে চুমুতে রূপ নিল। কামড়ের জায়গা থেকে ক্ষীণভাবে রক্ত ঝরছে। আরিশ ধীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল সেই ক্ষত স্থানে। আমি খারাপ, অসুস্থ মস্তিষ্ক আমার, সেখানে সুস্থ মনের বসবাস কিভাবে হবে বলো? আপনি যদি কখনো হারিয়ে ফেলেন বুঝবেন তখন তার জন্য আপনি নিজেই দায়ী। আপনার আচরণের কারণেই আমি। অরার কথা শেষ হওয়ার আগে আরিশ তাকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে শক্ত করে থুতনিতে হাত রাখে। এই পাখি, চুপ। আমি তোমাকে কখনো হারাবো না, হারাতে দেব না। তাচ্ছিলের হাসি হাসলো অরা। আরিশ হুট করে কোলে তুলে নিল তাকে। অরা বুঝতে পারছে না কিছু। কি করতে চাইছে আরিশ? কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। কেন? জবাবে শুধু এক রহস্যময় হাসি হাসলো আরিশ। কোনো কথা বলল না। ধীর পায়ে অরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। খানবাড়ির ওয়াশরুমগুলো এতটাই বড় যে মনে হয় সেখানে হাডুডু খেলাও সম্ভব। কি করবেন আপনি? বাথটাবে চুমাবেন? অরা সরাসরি প্রশ্নের কোনো জবাব দিল না আরিশ। চুপচাপ তাকে কোল থেকে নামিয়ে ওয়াশরুমের দরজার ভেতর থেকে আটকে দিল। তারপর অরার হাত ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করায়। অরার চোখে ভয়, বিরক্তি আর সেই সাথে কৌতূহল ভেসে উঠল। আরিশ ধীরে হাত বাড়িয়ে শাওয়ার ছেড়ে দিল। উপরে থেকে টলটলে জল পড়তে শুরু করলো। আরিশ আর অরা দুজনেই সেই পানির নিচে নিশ্চুপ দাঁড়িয়ে। আজকে আরিশ অরার কাছে অচেনা লাগছে। অন্যদিন হলে এতক্ষণে সে হয়তো জোর করে বিছানায় নিয়ে যেত, কিন্তু আজ ওয়াশরুমে শাওয়ারের জলে অরার শরীর ভিজে একাকার। আরিশেরও একই অবস্থা। দুজনেই এক দৃষ্টে পরস্পরের দিকে তাকিয়ে আছে, শব্দহীন। অরার কপাল বেয়ে জল গড়িয়ে নাকের ডগায় জমেছে, সেখান থেকে ঠোঁট ছুঁয়ে থুতনি বেয়ে নিচে পড়ছে। এই দৃশ্য আরিশকে ক্রমশ বেপরোয়া করে তুলছে। সে অরার কোমরে শক্ত করে হাত রেখে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে এক মুহূর্তের নিঃশ্বাসহীনতায় আটকে গেল দুজনে। ওরা চমকালো অরা। আজকে প্রথম আরিশ তার নাম নিয়ে ডাকলো। বলুন। আমি খুব কষ্ট দেই তোমাকে? হ্যাঁ। আমি যদি ভালো হয়ে যাই, মানে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, তুমি আমাকে ভালোবাসবে? আমাকে কি ভালোবাসা যায়? আমি আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিশের কণ্ঠস্বর আজ অন্যরকম শোনাচ্ছে। কেমন গলা ধরে এসেছে তার। মনে হচ্ছে শাওয়ারের জলের সাথে আরিশের চোখের জলও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অরার বুকটা কেমন হু হু করে উঠল আরিশের কথায়। লোকটা ভালোবাসার কাঙাল। মায়া হলো তার। আরিশের পিঠে হাত রাখলো অরা। শান্ত গলায় বলল, আপনি তো খারাপ নন। কিছু কিছু সময় অস্বাভাবিক আচরণ করেন শুধু। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে কেউ কাউকে ভালোবাসে না। দেখেন না, নেশাখোর ব্যাড বয় টাইপের ছেলেদেরকেও মেয়েরা ভালোবেসে ফেলে। এটা একটা অনুভূতি, কখন কিভাবে হয়ে যায় বলা যায় না। অরা একটু থামলো। আরিশ অরাকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, যেন একটু নড়লেই
হাতছাড়া হয়ে যাবে সে। ভালোবাসার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আরিশ, এসব ভাববেন না। আপনার চিকিৎসা দরকার, প্লিজ একবার ডক্টর দেখাবেন। আমি আপনার সাথে সুন্দর একটা জীবন কাটাতে চাই ভাইয়া। অরার কথা শেষ হতেই তার গালে একটি থাপ্পড় পড়ল। আকস্মিক এই ঘটনায় ওরা হতবাক হয়ে গেল। আরিশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। থাপ্পড়টা যদিও খুব জোরালো ছিল না, তবুও ওরা ভয়ে কিছুটা চমকে উঠল। সবসময় তো আরিশই বলো, আজ আবার ভাইয়া ডাকতে গেলে কেন? ওরা থতমত খেয়ে তাকিয়ে রইল কেবল। আরিশ টুক করে তার ঠোঁটে চুমু খেলো একটা, মুচকি হেসে বলল, ওভাবে তাকিয়ে থাকতে হবে না, তেমন জোরে মারিনি। তবে ভবিষ্যতে আবারও ভাইয়া বললে গাল আর আস্ত থাকবে না। খিলখিল করে হেসে উঠল ওরা। আরিশ মুগ্ধ নয়নে ওরার প্রাণবন্ত হাসি দেখছে। আজ পর্যন্ত ওরাকে কখনো এভাবে হাসতে দেখেনি আরিশ। মেয়েটা হাসলে কি দারুণ লাগে। আপনি আসলেই একটা আতপাগল সাইকোটাইপ মানুষ, কখন কি হয় আপনার বোঝা মুশকিল। ভ্রুকুচকে ফেলল আরিশ। সে সাইকো? মেহরাবও আজ সেটাই বলল। তাহলে কি কথাটা সত্যি? আজকে মেহরাবের সাথে কথা না বললে নিজের মনের কথা বুঝতে পারতো না আরিশ। অরার প্রতি টুকরো টুকরো অনুভূতিগুলোর নাম যে ভালোবাসা, সেটাও বুঝতে পারতো না। আরিশের ভালোবাসা পাওয়ার পথটা ভুল। মেহরাব সেটা খুব ভালো করে বুঝিয়েছে তাকে। জোর করে শারীরিক সম্পর্কের মাধ্যমে কখনো ভালোবাসা পাওয়া যায় না, বরং এসব করলে সম্পর্কে আরো দূরত্ব বাড়ে, একসময় ভেঙে যায়। আরিশের পাগলামিগুলো মেহরাব ভালো করেই জানে। তাই আজকে মেহরাব একজন প্রকৃত বন্ধুর মতোই আরিশকে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছিল। আমি আতপাগল মানলাম, কিন্তু সাইকো নই। ওরা কিছু বলতে যাওয়ার আগেই পরপর দুটো হাঁচি দিল। এতক্ষণ জলের নিচে দাঁড়িয়ে থাকাতে হয়তো ঠান্ডা লেগে গেছে। আরিশ ব্যাপারটা বুঝতে পেরে শাওয়ার বন্ধ করে দিল। ওরা নিজেকে আরিশের থেকে ছাড়িয়ে পেছন দিকে ফিরে বলল, তাহলে আমার ঘাড়ে রক্ত কেন? আমার শরীরে, সারা শরীরে আপনার সাইকোগিরির প্রমাণ আছে। তোমার শরীর জুড়ে কেবল আমার ভালোবাসার চিহ্ন থাকবে হামিংবার্ড। আমি যতই স্বাভাবিক হই না কেন, আমার ভালোবাসার ধরন বদলাবে না। আমার ছোঁয়া এমনই, যেমন উষ্ণ তেমনই বিধ্বংসী। দরজা খুলে ওরাকে কোলে তুলে নিল আরিশ। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে এগুলো। ডক্টরের কাছে যাবেন তো? আমি সম্পূর্ণ সুস্থ, তবুও যদি তুমি চাও আমি যাব, তবে ডাক্তার যেন বেশি ওষুধ না দেন। মুচকি হাসলো ওরা। লোকটা তো এখনো বাচ্চাদের মতোই কথা বলছে। আরিশ কোল থেকে নামিয়ে দিল ওরাকে। ওকে, জামা কাপড় চেঞ্জ করে আসছি, আপনিও করে নিন, ঠান্ডা লাগবে। এখানেই চেঞ্জ করো। কি? বাংলায় বললাম। বেডরুমে বসে জামা কাপড় চেঞ্জ করলে অত বড় ওয়াশরুমটা আছে কি করতে? তাও কথা। যাচ্ছি আমি। মুচকি হাসলো আরিশ। ওরার গাল টিপে দিল কয়েকবার। মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগুলো ওরা। আজকে ভীষণ খুশি লাগছে তার। আরিশের এমন পরিবর্তন কখনো আশা করেনি সে। সবকিছু যেন জাদুর মতো লাগছে। তবে আজকে তালহা ভাই রুমে এসে ভালোই করেছে। মনে মনে তালহাকে ধন্যবাদ দিল ওরা। কি ব্যাপার ভাবি, ভাইয়া তো খেতে এলো না? রাতের খাবার খাচ্ছে সকলে। ঘড়িতে সময় রাত 10:30। তামান্না সাবিহার দিকে তাকিয়ে ফুঁসছে কেবল। আজকে নিশ্চিত ভাবির সাথে খারাপ আচরণ করেছে আরিশ ভাই, আর সব কিছুর জন্য সাবিহা ডাইনি দায়ী। মনে মনে এরকম আরো অনেক কথাই ভাবছে তামান্না। নতুন বিয়ে হয়েছে ওদের, নিজেদের সময় মতো খেয়ে নেবে তালহা। তুইও বিয়েটা করে নে এবার। তাসলিমা বললেন। সাবিহা মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ আগেই মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলেছে সে। সেজন্য মা মেয়ে দুজন বেশ খুশি। মায়ের কথায় চুপ করে গেল তালহা। আর চোখে কেবল তামান্নার দিকে তাকালো একবার। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? তালহার নাকি? আরিশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে দৃষ্টিপাত করলো। সাবিহা তাসলিমা যেন 420 ভোল্টের একটা শক খেলো। ওরা ও আরিশ একসাথে আসছে। দুজনকে দেখে বোঝা যাচ্ছে সদ্য গোসল সেরে এসছে। ওরা চুল এখনো ভেজা। রাগে শরীর হিড়হিড় করে উঠল সাবিহার। আরে মায়ের কথা বাদ দাও, বিয়ের সাথে আরো পরে করো ভাইয়া, আগে বিজনেসটা বুঝি, একটা অবস্থান তৈরি করি তারপর। ওরাকে হাসি খুশি দেখে তামান্না স্বস্তি নিঃশ্বাস ফেল। আরিশ ও ওরার বসার জন্য চেয়ার টেনে দিল সে। দুজনে পাশাপাশি বসলো। তামান্না খাবার সাজিয়ে দিচ্ছে। গুড, এটাই ভালো হবে। তালহা মুচকি হেসে খাবারের দিকে মনোযোগ দিল। ওরা খেতে খেতে তালহাকে উদ্দেশ্য করে শুধালো, ভাইয়া একটু আগে যে বললেন আমি আপনাকে ডেকেছি, কে বলেছিল সেটা? আরিশ আর চোখে ওরার দিকে তাকালো একবার।
অরা আরিশের হাতে হাত রাখলো, ইশারায় বোঝাতে চাইলো দরকারি কথা। আরিশ চুপ করে রইল। সাবিয়াই তো বললো তখন। আরিশা ওরা দুজনেই সাবিহার দিকে তাকালো। মেয়েটা ভাবতেও পারেনি ওরা এভাবে তার পর্দা ফাঁস করে ফেলবে। বোকার মতো হেসে বলল সাবিহা, আসলে আমি ভুল শুনেছিলাম। ব্যাপার না আপু, ধন্যবাদ আপনাকে। মুচকি হেসে বলল ওরা। আরিশা মৃদু হাসলো। সাবিহা কিছুই বুঝতে পারছে না কি হওয়ার কথা ছিল আর কি হলো। কিসের জন্য ধন্যবাদ দিলে ভাবি? আমি আসলে ওরা মুচকি হাসলো। সাবিহা একবার আরিশের দিকে তাকাচ্ছে, আরেকবার ওরার দিকে তাকাচ্ছে। কিছু না। সাবিহা আর কথা বাড়ালো না। শেষে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেলে মহা মুশকিল হয়ে যাবে। কি হে তামান্না ভাটিয়া, তুমি খাবে কখন? তালহার কথায় আরিশও তামান্নার দিকে তাকালো। আপনারা খাওয়া শেষ করুন, তারপর খাবো। আরিশের গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল তামান্না। ওরা বলল, তুমিও আমাদের সাথে খেতে বসে যাও আপু, সবকিছু এখানেই তো আছে। অরার কথা শুনে আড়ালে ভেঙচি কাটলেন তাসলিমা খাতুন। কাজের মেয়েকে নিয়ে এদের এত আদিক্ষেতা তার সহ্য হচ্ছিল না। অরার কথা মতো তামান্না একটা চেয়ার টেনে এনে খাওয়ার জন্য বসে পড়ল। ঠিক আছে ভাবি। তালহা মুচকি হাসলো। খানিক পরে সাবিহা ডাইনিং রুম থেকে উঠে গেল। আজকে তার গলা দিয়ে ভাত নামছিল না। অরাকে কোনোভাবে আরিশের থেকে দূরে সরানো যাচ্ছে না। নিজের ওপর খুব বিরক্ত সাবিহা। আকাশ জুড়ে জমে উঠেছে ঘন কালো মেঘ। চারদিকে ছড়িয়ে আছে এক ধরনের অদ্ভুত অন্ধকার। খোলা জানালা দিয়ে টুপটাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঘরে। সঙ্গে ঢুকছে হালকা ঠান্ডা বাতাস, যা রুমের পরিবেশকে আরো শীতল করে তুলেছে। দূরে মৃদু গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে আসন্ন কোনো দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। সম্ভবত কালবৈশাখী আসছে। আবহাওয়া অফিস থেকেও নাকি এমন সতর্কতা দেওয়া হয়েছে। অরা বিছানা গোছগাছ করছিল। আরিশ চাচির সাথে কথা বলতে বাইরে গেছে, তবে কি বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা ওরা জানে না। বিছানা চাদরটা সুন্দর করে ঠিকঠাক করে অরা জানালাগুলোর দিকে এগিয়ে গেল। হালকা বাতাসে পর্দা দোলার শব্দ হচ্ছিল। সে একে একে সব জানালা আটকে দিল, যেন ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ঘরে ঢুকতে না পারে। ঠিক তখনই রুমে ঢুকলো আরিশ। তার মুখে এক অদ্ভুত আকর্ষণ। আজকের ওয়েদারটা কেমন বলো তো হামিংবার্ড? কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না বৃষ্টি হচ্ছে? আরিশ রুমের দরজা বন্ধ করে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো। অরা বিছানার অন্য পাশে দাঁড়িয়েছিল, চোখে মুখে একরকম দ্বিধা। হঠাৎ করে আরিশ তার হাত ধরে একটা হ্যাঁচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। অরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বর তোমাকে কাছে পাওয়ার জন্য উতলা হয়ে আছে? চুপ করে রইল অরা। আরিশ এগিয়ে এসে আলতো করে তার কপালে একটি চুমু আঁকলো। আবেশে চোখ বন্ধ করে ফেলল অরা। তার নিঃশ্বাস যেন একটু ভারী হয়ে উঠল। বুকের ভেতর কেমন অস্থির ঢেউ খেলে গেল। অরার এমন নরম প্রতিক্রিয়ায় আরিশ মৃদু হেসে উঠল। সেই হাসিতে ছিল একরাশ ভালোবাসা, ছিল একরকম মুগ্ধতা। নীরব সম্মতির ইঙ্গিত পেয়েছে। সে আরো উষ্ণতা ছড়িয়ে দিল অরার শরীর জুড়ে। আবেশে চোখ বন্ধ রেখেই অরা বিছানার চাদর শক্ত করে খামচে ধরল। আরিশের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় অরার সমস্ত মুখমণ্ডল যেন অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন হয়ে উঠল। আপনি কি করছেন? আরিশ আলতো করে অরার ঠোঁটের ওপর আঙ্গুল চেপে ধরল। নরম স্পর্শে তার সমস্ত শরীর শিউরে উঠল। আরিশ ফিসফিস করে বলল, তুমি জানো হামিংবার্ড আমি কি করছি? অনুভব করো, বাধা দিও না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আর। আরিশের গলা প্রচন্ড কোমল, কিন্তু তার ভেতরে একটা অদম্য আকাঙ্ক্ষা দপদপ করছে। সে ফিসফিস করে আরো এগিয়ে বলল, ফিল মি, ডোন্ট স্টপ মি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ অ্যানিমোর। অরা চোখ বুজে অনুভব করলো তার বুকের ভেতর তীব্র ধুকপুকানি, আর চারপাশে নিস্তব্ধ ঘরের মধ্যে দুজনের নিঃশ্বাসের ছন্দ একসাথে মিশে যাচ্ছে। অরা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আরিশের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। আরিশ ধীরে ধীরে অরাকে গভীরভাবে আলিঙ্গন করতে শুরু করলো। প্রথমে কপাল, তারপর গাল, ঠোঁট, সব জায়গায় একের পর এক ঠোঁটের উষ্ণ স্পর্শ ছড়িয়ে যাচ্ছে। তার স্পর্শের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আরিশের স্পর্শে বুকের ভেতর এক অদ্ভুত তৈরি হতে লাগলো অরার। তবে প্রথম দিকে অরার ভালো লাগলেও সময়ের সাথে সাথে তার মনোভাব বদলাতে শুরু করেছে। আরিশের স্পর্শে কিছুটা অস্বস্তি অনুভব করছে সে। আরিশের সেই চিরচেনা তীক্ষ্ণ স্পর্শে অরার আগের কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। স্টপ। আই কান্ট হামিংবার্ড।
আরিশ অরার বারণ শুনল না। ধীরে ধীরে গলা থেকে ঠোঁটের ছোঁয়া নিয়ে আরো গভীরে যেতে লাগলো। অরা ছটফট করতে লাগলো, মাঝে মাঝে ব্যথায় চোখ বন্ধ করে ফেলছে। তার শরীর এক অদ্ভুত অবস্থায় ছিল, একদিকে ব্যথা, অন্যদিকে আরিশের স্পর্শে এক ধরনের অস্বস্তি। হঠাৎ আরিশ অরাকে শক্তভাবে উল্টো দিকে ফিরিয়ে শুয়ে দিল। ঘাড়ের ওপর থেকে তার চুলগুলো সরিয়ে ঠোঁট দিয়ে আগ্রাসী ভাবে থাবা বসালো। আর আরিশের এই আচরণে বিস্মিত হয়ে গেল। তার কোমল হাতগুলো আরিশের শক্ত রুক্ষ হাতের নিচে চাপা পড়ে গেছে, যেন সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আরিশ, সরি পাখি, একটু সহ্য করো। এর থেকে আস্তে আদর করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরা। এই যদি হয় স্বাভাবিক আদর, তবে জোর করবেন? আরিশ অরার কথায় খেয়াল করল না। কোলে তুলে দুপাশে পা ছড়িয়ে বসালো তাকে। অরা আবারও জিজ্ঞেস করলো, আরিশ, লিসেন টু মি, আজও জোর করবেন? ভালোবাসার সেই মুহূর্তে বারবার কথা বলায় আরিশের মেজাজ বিগড়ে গেল। কোনো কথা না বলে এক প্রকার অসহিষ্ণু হয়ে অরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অরা হঠাৎ অবাক হয়ে চমকে উঠল। তার চোখে ভয় আর বিস্ময় একসাথে। আরিশের চোখে কিছুটা বিরক্তি, কিছুটা কষ্ট। সে কোনো মন্তব্য না করে এক নিঃশ্বাসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর তীব্র পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল, যেন সে আর তার মধ্যে কিছুই নেই। অরা বাকরুদ্ধ হয়ে আচমকা আরিশের এমন আচরণে একদম বোকার মতো তাকিয়ে রইল। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। ঘণ্টাখানেক পর আরিশ রুমে ফিরে এলো। অরা এখনো বসে আছে, যেন সে নিজের ভেতর এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। তার চোখে কিছুটা হতাশা, কিছুটা বিভ্রান্তি। সে আরিশের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিশের প্রতিটি মুহূর্তের পরিবর্তন যেন তাকে আরো বিভ্রান্ত করে তুলছিল। ইচ্ছে না থাকলে আগেই বলে দিতে পাখি, মাঝপথে গিয়ে বললে তো মেজাজ বিগড়ে যাবেই। অরা মুচকি হাসল। আরিশ অরার হাসি দেখে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কি? কিছু না। না বলো। আপনি খুব কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন। কনুইতে ভর দিয়ে শুয়ে আরিশ অরাকে নিজের কোলের কাছে টেনে শুয়ে দিল। তার শরীরের কাছাকাছি আসতে অরা একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু আরিশের শক্ত হাত তাকে নিরাপদে আগলে ধরল। ফলশ্রুতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরা। এতদিনে বুঝলে? ঘুমাও। আপনি ঘুমোবেন না? না। কেন? তুমি ঘুমানোর পরে আদর করব তাই। আরিশের কথায় অরা চোখগুলো বড় বড় করে তাকালো। আরিশ তা দেখে হেসে উঠল, একদম জোরে হাসি দিল। তার হাসিতে অরা কয়েক দফা অবাক হয়ে গেল। মজা করেছি, গুড নাইট। অরা কিছু বলল না, নীরবে আরিশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস আর আরিশের দেহের তাপ একাকার হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল আরিশ। অরার স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। বিকেলবেলা আরিশ তার নিজের কেবিনে বসে আছে। টেবিলের উপর কিছু ফাইল, কাগজপত্র আর কম্পিউটার স্ক্রিনে কাজ চলছে। তারপর সবকিছু ঠিক থাকে এখন? ভাবির সাথে মন খুলে কথা বলছিস তো? মেহরাব চায়ের কাপটা টেবিলের উপর রেখে প্রশ্ন করলো। আরিশ তখন কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তবুও মেহরাবের সাথে আড্ডা দিচ্ছিল। সবকিছু তো মেহরাবের জন্যই হয়েছে। হ্যাঁ, ওরা এখন আগের মতো নিজেকে গুটিয়ে রাখে না। বেশ বেশ, এখন সময় করে ভাবিকে নিয়ে একদিন ডাক্তারের কাছে চলে যা। যত দ্রুত চিকিৎসা নিবি ততই ভালো। তোরা যে কি শুরু করলি! বলেছি তো যাব ডাক্তারের কাছে। মেহরাব চায়ের কাপটা আবারও হাতে তুলে নিল। অদ্ভুত শোনালেও মেহরাব গরম চা পছন্দ করে না। চা ঠান্ডা হওয়ার পরেই পান করে সে। আচ্ছা মেহরাব, একদিন বাসায় আয় না। ও বাবা গো! কি হলো তোর? হয়েছে তো তোর বাড়িতে যাব, তারপর তোর বউকে কেমন আছেন জিজ্ঞাসা করব, তারপর তুই আবার সাইকোগিরি শুরু করবি। আরিশ কিছুটা লজ্জা পেল এবার। তার কাছের মানুষগুলো এভাবে তাকে নিয়ে ভাবে, বিষয়টা কখনো ভেবে দেখেনি সে। আরে না, কাল আয় বাসায়। ঠিক আছে, বন্ধু যখন বলেছে সে ভদ্রলোক হয়ে থাকবে, তখন না হয় গেলাম। মেহরাব হাসতে হাসতে বাকি চাটুকু শেষ করে ফেলল। তুমি ডেকেছিলে মা? নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তালহা। দুদিন ধরে বাড়িতে বসেই কিছু প্রজেক্ট কমপ্লিট করতে দিয়েছে আরিশ, এবং সে কাজের চাপ নিয়ে দিন রাত এক করে ব্যস্ত ছিল। প্রতিটি মুহূর্তে শুধু কাজ আর কাজ। কিন্তু হঠাৎ সাবিহা এলো তার রুমে। সাবিহা বলল মা ডাকছেন। তালহা কোনো কিছু না ভেবেই কাজের সব চিন্তা পেছনে ফেলে মায়ের রুমে চলে এলো। হ্যাঁ বস।
শান্ত গলায় বললেন তাসলিমা। মায়ের এমন শান্ত গলার পেছনে সব সময় কোনো না কোনো জটলা লুকিয়ে থাকে, সেটা তালহা জানে খুব ভালো করে। আজও কি তেমন কিছু বলবেন তিনি? তালহা সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অস্থিরতা, কিন্তু মা তো শান্ত, ঠান্ডা গলায় কথা বলছেন। সে মায়ের পাশে গিয়ে বসলো, কিন্তু মনে তোলপাড়। তাসলিমা খাতুন সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার, যেন তার অস্থির মনোভাব কিছুটা শান্ত হয়। কি হয়েছে মা? তোর কি হয়েছে? আমার আমার আবার কি হয়েছে? কিছু না হলেই ভালো, কিন্তু দেখতে তো পাচ্ছি অন্য কিছু। যা বলার সরাসরি বলো। তামান্নার সাথে একটু বেশি মিশছিস। অবাক হলো তালহা। এসব বলার জন্য রুমে ডাকলেন মা, কিন্তু কেন? তামান্নার সাথে তো ওর স্বাভাবিক মেলামেশাই করে সে। কি বলছে এসব? আমি তো স্বাভাবিকভাবেই মিশি তার সাথে। তাহলে তো ভালোই, অন্য কিছু হলে মোটেও ভালো কিছু হবে না। চুপ করে গেল তালহা। সত্যি বলতে তামান্নার প্রতি কিছুটা ভালো লাগার সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা অন্য কিছু তো নয়। আর ভালো লাগা কি দোষের? এভাবে বলছো কেন? আমি কি ছোট আছি মা? আমি বুঝি কোনটা আমার জন্য ভালো আর কোনটা ভালো। সেটা সময় বলে দেবে। ওই কাজের মেয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবি। ওসব মেয়েরা ছেলেদের কিভাবে পটাতে হয় সেটা ভালো করেই জানে। তাসলিমার এমন কথায় বসা থেকে উঠে দাঁড়ালো তালহা। তোমার থেকে এমন কথা আশা করি না মা। মেয়ে হয়ে অন্য মেয়ের বিষয়ে কথা বলার সময় অবশ্যই সম্মান রাখা উচিত। আসছি আমি। তালহা রেগে রুম থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরে তাসলিমাও রাগ করলেন। গতকাল খানবাড়িতে মেহেরাবের আসার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আসতে পারেনি সে। তাই আজ মেহেরাবকে পার্টিতে ইনভাইট করতে মেহেরাবের অফিসে চলে এসেছে আরিশ। আরিশের বিয়েটা তেমন লোক জানিয়ে হয়নি বলে অরাকে কেউ চিনে না তেমন। সেজন্য আত্মীয় স্বজন ও অফিসের লোকজনকে নিয়ে বড়সড় একটা পার্টির আয়োজন করেছে আরিশ। আজ সন্ধেয় খানবাড়িতে পার্টি রয়েছে। গরিবের ঘরে পা পড়ল তবে। মেহেরাবের রসিকতায় মুচকি হাসলো আরিশ। চেয়ার টেনে বসতে বসতে বলল সে, এমনভাবে বলছিস যেন আমি বিল গেটস। তা না হলেও কোটিপতি তো বেড। তোর মনে হয় কিছু কম আছে সালা। শালা হব কিভাবে? আমার না আছে বোন, আর না আছিস তুই সিঙ্গেল। তোর বউ আছে, তার চেয়ে আমি তোকে শালা বলি। তোর বংশের যে কোনো একটি মেয়েকে গছিয়ে দিস আমাকে। তুই আর ভালো হলি না মেহেরাব। এ আসছে আমার সাধু পুরুষ। টেবিলের ওপর রাখা কফির কাপের দিকে ইশারা করলো মেহেরাব। মুচকি হেসে কফির কাপ হাতে নিল আরিশ। দুজনে কফি খেতে খেতে গল্প চালিয়ে গেল। কথাগুলো কখনো হালকা কখনো গাঢ়, কফির মতোই কড়া আর উষ্ণ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। খানবাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো কালো রঙের লেকচার্স অ্যালেক্স 570। আরিশ ও অরা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। গতকাল থেকে অরা আরিশকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছিল। বইয়ের মনের শান্তির জন্য অবশেষে আজ ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে আরিশ। সন্ধেয় তাদের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ পার্টি রয়েছে, অথচ এখন তাকে যেতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তবে বাড়ির সবকিছু দেখাশোনার জন্য তালহা আছে, সাথে নবনীতা আর শেখরও। বাড়িঘর সাজানোর জন্য ইভেন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপরেই। আচ্ছা, ডাক্তার কি বলবে বলো তো? গাড়ি চলছে ধীরে ধীরে, মাঝে মাঝে জ্যামের জন্য থেমেও থাকতে হচ্ছে। আরিশ এমন এক প্রশ্ন করলো যা শুনে ওরা নিজেকে আর আটকে রাখতে পারল না, না হেসে পারল না সে। কি হলো, হাসছো কেন হামিংবার্ড? অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো আরিশ। ওরা বলল, ডক্টর কি বলবেন সেটা আমি আগে থেকে জানতাম। তবে কি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতাম? কিছুক্ষণ চুপ করে রইল ভদ্রলোক, তারপর বলল, আজকাল কি সব বলছি নিজেও জানি না। আরিশের এমন বোকা বোকা কাজকর্ম ওরাকে ভীষণ আনন্দ দিচ্ছে। এই শান্ত মানুষটাকেই ভালো লাগে ওরার। আরিশ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, অন্য হাত ওরার হাতের উপর রেখেছে। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার। কি করছেন? কিচ্ছু হবে না পাখি। আরিশ টুক করে ওরার ঠোঁটে কিস করলো একটা। ওরা লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো। জানালা দিয়ে ব্যস্ত শহর দেখতে লাগলো সে। ঘরটা শান্ত, জানালার ফাঁক গলে নরম রোদের রেখা পড়েছে আরিশের চোখে মুখে। ওরা পাশে বসে আছে, হাত দুটো আটসাট করে ধরে রেখেছে নিজের কোলে। ডাক্তার মহসিন মল্লিক টেবিলের ওপারে বসে থাকা সত্ত্বেও যেন আরিশকে ভেতর থেকে দেখতে পাচ্ছেন। চশমার পেছন থেকে তার চোখ দুটো স্থির, পর্যবেক্ষণশীল। আপনার নাম আরিশ, তাই তো?
ডাক্তার জিজ্ঞেস করলেন। স্বরটা কোমল কিন্তু দৃঢ়। আরিশ কেবল মাথা ঝাঁকালো। গলার কাছে একটা অদৃশ্য গিঁট বেঁধেছিল, হয়তো কথা বেরোলো না। বাবা হারানোর পর কখনো আরিশের মনে কিছু হারানোর ভয় ছিল না, কিন্তু আজ তার অবচেতন মন ভীষণ ভয় পাচ্ছে। অরাকে হারানোর ভয়। ডাক্তার কি বলবেন সেসব শুনে অরা কিরকম প্রতিক্রিয়া দেখাবে সেই ভেবে চুপচাপ হয়ে গেছে আরিশ। অরা মাঝে মধ্যে আর চোখে আরিশকে দেখছে। মানুষটাকে কখনো এমনভাবে চুপ করে বসে থাকতে দেখেনি সে। অরা হালকা শ্বাস ফেলল, তারপর নিজেই শুরু করলো। সবকিছু খুলে বলেছি ডক্টর, এখন আপনি বলুন। আমার এতটুকুই বলার ছিল। ডাক্তার চুপ করে শুনছিলেন, মাঝে মাঝে খাতায় কিছু টুকে নিচ্ছিলেন। আরিশ, ডাক্তার মহসিন মল্লিক এবার সরাসরি তার চোখে চোখ রাখলেন। তোমার মনের ভেতরটা যদি একটা ঘর হতো, এখন সেটা কেমন দেখাচ্ছে? আরিশ অনেকক্ষণ চুপ থেকে বলল, অন্ধকার, জানালা নেই, দরজা বন্ধ, বাহিরে কেউ দাঁড়িয়ে আছে আমি জানি, কিন্তু আমি খুলে দিতে পারছি না। ডাক্তারের ঠোঁটের কোণে হালকা নরম হাসি খেলল। বেশ, তাহলে আমরা সেই দরজা দিয়ে একটু এগিয়ে যাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও বলতে লাগলেন তিনি, মিস্টার আরিশ, আপনার ভিতরে অনেক রাগ, কিন্তু এই রাগটা হঠাৎ করে আসেনি। এটা অনেক পুরনো, ছোটবেলায় ভাঙা স্মৃতি, অবহেলা, ভয় আর ভালোবাসা না পাওয়ার ব্যথা, সব মিলিয়ে আপনার ভিতরটা একটা অদৃশ্য আগুন জ্বলছে, যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। মহসিন মল্লিক আরিশের দিকে তাকিয়ে আছেন, চোখে গভীর দৃষ্টি। আপনি হয়তো কখনো ভালোবেসে দেখেননি, কেমন হয় আদর তা শিখতে পারেননি। আপনার মা আপনাকে মেরেছেন, আপনার বাবা অপমান করতে দেখেছেন, তাই আজ আপনি দেখছেন শক্ত না হলে ভালোবাসা চলে যাবে। আপনি নিজের স্ত্রীকে ধরে রাখতে যাচ্ছেন, কিন্তু আপনি তাকে দমন করছেন। এটাকে ভালোবাসা বলে না মিস্টার আরিশ, এটা হলো ট্রমা রেসপন্স। ডাক্তার ধীরে ধীরে বলতে থাকলেন, আপনার মধ্যে কমপ্লেক্স পিডিএসডি আর অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের লক্ষণ রয়েছে। আপনি ভয় পান হারিয়ে যাওয়ার, দুর্বল হয়ে পড়ার, আর সেই ভয় আপনাকে টক্সিক কন্ট্রোল ঠেলে দিচ্ছে। আপনি পজিটিভ, কারণ আপনার ভিতরে শিশুটা এখনো ভয় পায়। ডাক্তার মহসিন একটু থামলেন। আরিশ ও অরা দুজনেই ওনার দিকে তাকিয়ে আছে। তিনি আবারও বলতে লাগলেন, আপনি অসুস্থ নন আরিশ, আপনি আহত, কিন্তু সেই আঘাত না সরালে আপনি আরও অনেককে আঘাত করবেন। আপনি কি চাইবেন আপনার সন্তানও একদিন আপনার মতো হয়ে উঠুক? ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ নড়ল না, কিন্তু ওর চোখের কোণে চিকচিক করে উঠল জল। ও তা লুকাতে চাইল না। অনেকদিন পরে হয়তো নিজেকে লুকানোর প্রয়োজন বোধ করলো না। ওর শক্ত হয়ে থাকা জোয়াল আস্তে আস্তে ঢিলে হয়ে এলো, ঠোঁট কাঁপতে শুরু করলো। অরা চুপ করে তাকিয়েছিল। কখন যেন ওর হাতটা আরিশের হাতের উপর রাখলো। আরিশ অরার দিকে তাকালো একবার। অরা চোখের পলক ফেলে ভরসা দেওয়ার চেষ্টা করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আরিশ, আমি এরকম হতে চাইনি। আমি আসলে জানি না কিভাবে এমন হলাম। ডাক্তার মহসিন একটু এগিয়ে এলেন, কণ্ঠটা নরম। আপনি জানতেন না ঠিক, কিন্তু এখন জেনেছেন। এইটাই শুরু, নিজেকে চেনার, ভাঙাগুলো জোড়া লাগানো শুরু। আপনি প্রস্তুত থাকেন, আমার সাথে সেটা করতে পারি। আরিশ এবার একবার চোখ মুছল, তারপর মাথা নিচু করে ফিসফিস করলো, আমাকে বদলাতে হবে, ওরার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ডাক্তার হালকা হাসলেন। তবেই আমরা সত্যিকার চিকিৎসা শুরু করলাম। উনি ঠিক হয়ে যাবেন তো? অরার কণ্ঠে সংশয়। ডাক্তার মহসিন মুচকি হাসলেন। যতটুকু সম্ভব আছে সেটা চলে যাবে, ঠিকমতো কাউন্সিলিং দরকার শুধু। কিন্তু কি ডক্টর? আপনার হাজবেন্ড এমনিতেই ওভার পসেসিভ রোগে, এবং সেই সাথে আপনাকে ভীষণ ভালোবাসেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে লজ্জা পেল ওরা। আরিশের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। আজ তাহলে আসছি স্যার, বাড়িতে অনুষ্ঠান আছে, ফোনে যোগাযোগ করে কাউন্সিলিংয়ের জন্য আসবো পরে। ওকে মিস্টার আরিশ। থ্যাংক ইউ। ওয়েলকাম ডিয়ার। অরাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলো আরিশ। সন্ধ্যার নরম আলোয় খানবাড়ি যেন আলোয় স্নান করছে। গেট থেকে শুরু হয় চোখ ধাঁধানো রাজকীয়তা। ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্যালেটের ডিজাইনে তৈরি ইলেকট্রিক গেটের দুপাশে লাগানো দামি আর্ট ইনস্টলেশন। পুরো গেট জুড়ে ফেরি লাইট ও স্লো মোশন এলইডি লাইটিং, যা এক বিশেষ থিম অনুযায়ী রং বদলাচ্ছে। বাড়ির মূল চত্বরে পা রাখতেই দুপাশে সারি সারি ছোট বাগান বেষ্টিত লাইট পিলার,
যেগুলো স্বচ্ছ কাচের ভেতরে রাখা, আর তার মধ্যখানে জ্বলছে গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। বিশাল মার্বেলের চত্বর, মাঝখানে ওয়াটার ফাউন্টেন থেকে উঠে আসছে পানির ফোয়ারা। রেডি হচ্ছ না কেন? আরিশ পোশাক পরতে পরতে জিজ্ঞেস করলো অরাকে। বেচারি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। কি আর করার, বর যদি এমন নির্লজ্জ হয় তখন বউয়ের অন্যদিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকে না। আপনি যান, তারপর আমি রেডি হয়ে আসি। গুড গার্ল। সাজগোজের জন্য পার্লার থেকে লোকজন আনাতে চাইলাম, না করলে। এখন একা একা সামলাতে পারবে? তামান্না আপু আছে তো? তামান্নার দরকার নেই, তুমি চেঞ্জ করো, আমি সাজিয়ে দেব। কেমন? অরা হকচকিয়ে গেল। হুট করে আরিশের দিকে তাকালো, আর তাতে দৃষ্টি আটকে গেল তার। আরিশের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসছে অরার। আরিশ তার দৃষ্টি পর্যবেক্ষণ করছে। কেমন লাগছে? নিশ্চয়ই হট। আরিশের কথায় বিষম খেলো অরা। এই কি হলো তোমার? দাঁড়াও, পানি দিচ্ছি। আরিশ টি টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে অরার হাতে দিল। বেচারি কিছুক্ষণ পর শান্ত হলো। আপনি আসলে... বাহ, তুমি ড্যাব ড্যাব করে তাকাতে পারো, আর আমি বললেই দোষ। যত দোষ আরিশ ঘোষ। আরিশের এমন বাচ্চামিতে অরার খুব ভালো লাগলো। আপনি ঘোষ নন, খান। কথার কথা ছিল। আরিশ আচমকা অরাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটা নিজেকে সামলাতে আরিশের কাঁধে হাত রেখেছে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়া লাগবে কেন? দেখলেই হার্টবিট বাড়ার মতো সুন্দর না হলেও তো পারত এই লোক। লম্বা নিঃশ্বাস ফেললো অরা। আপনার দেরি হয়ে যাচ্ছে আরিশ, নিচে সবাই আপনার জন্য ওয়েট করছে। সেম টু ইউ হামিংবার্ড। আমি যাচ্ছি, তুমি দ্রুত চলে এসো। কথা শেষ আরিশ আবার ঠোঁটে মৃদু কামড় বসায়। কিছু বলল না ওরা। আরিশ মুচকি হেসে শার্ট পরতে লাগলো। ওরা আরিশকে রুমে রেখে ওয়াশরুমের দিকে এগুলো। পার্টিতে সবাই নিজেদের মতো কথাবার্তা বলছে। তালহা অফিসের লোকজনের সাথে হেসে হেসে কথা বলছে। পরনে তার নেভি ব্লু ট্রাউজার, আর সাথে টার্টল নেক ইনার ও উপরে হালকা ব্লেজার। সাবিহা এক কোনায় নিজের মতো দাঁড়িয়ে আছে। পরনে তার একটা মেটালিক রঙের ফ্লোর লেংথ গাউন, কানে স্মার্ট হুক কানের দুল, হাতে মিনিমাল জুয়েলারি, চুল হালকা কাল করে একপাশে টানা। এ শহরে তার পরিচিত কেউ নেই। লোকজনের যাওয়া আসা দেখা ছাড়া পার্টিতে কোনো কাজ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই চমকালো সাবিহা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে তেজরিন খান আরিশ। তার পরনে হাই অ্যান্ড ডিজাইনার ব্ল্যাক স্যুট, স্লিম ফিটেড, ভেতরে ব্ল্যাক শার্ট, সাথে সেম কালারের টাই, হাতে রোলেক্স ঘড়ি, মুখ জুড়ে হালকা স্টেবল দাড়ি, চুল ব্যাকসেট করা। সাবিহা নিজে চোখ ফেরাতে পারছে না। আনন্দে নাচছে তার মন। আরিশের দিকে এগোতেই যাবে এমন সময় আরিশের পেছন থেকে অরা বেরিয়ে এলো। অরার পরনে মৌভ পিঙ্ক রঙের সফট গাউন, যার কাপড় এতটাই হালকা যে বাতাসে তার পাশ ঘুরে পাপড়ির মতো দুলে উঠছে। গাউনের বুকের অংশে সূক্ষ্ম লেস, আর হাতা ছিল ট্রান্সপারেন্ট ফুল স্লিভ, যার মাঝে মাঝে নরম মুক্তোর কাজ। কোমরটা একটু টাইট কাটে ফিট করা। নিচ থেকে ফ্লেয়ার্ড, চুল খোলা কিন্তু পুরোটা নয়। সামনে দুটো লক একটুখানি ঘুরিয়ে তুলে পেছনে আটকানো। মাঝখানে ছোট একটা পাল ক্লিপ। কানে ঝুলছে ছোট হোয়াইট স্টোনের দুল, আর গলায় এক ফোঁটা ডায়মন্ডের পেন্ডেন্ট। আরিশ অরার হাত ধরে রাজকীয় ভঙ্গিতে নিচে নেমে আসছে। পার্টিতে এখন সবাই শুধু মিস্টার অ্যান্ড মিসেস খানকে দেখতে ব্যস্ত। সাবিহার রাগে ফুঁসছে। এই জমকালো আয়োজনের মধ্যমণি হিসেবে অরাকে সহ্য করতে পারছে না সে। হাতে হাতে কাজ করে চলেছে তামান্না। আজকে তাকেও বেশ দারুণ লাগছে। আরিশ তামান্নার জন্য নতুন পোশাক আনিয়েছে। তবে তামান্না বলে কয়ে সাদামাটা পোশাক আনিয়েছে, একটা সিম্পল কিন্তু স্মার্ট কুর্তি প্লাজো সেট, ল্যাভেন্ডার কালারের। তালহা আর চোখে মাঝে মধ্যে দেখছে তাকে, তবে সেটা তামান্না টের পাচ্ছে না। অতিথিদের সাথে কথা বলছে আরিশ। পাশে ওরা দাঁড়িয়ে আছে। আরিশ সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে তাকে। এর মধ্যে মেহরাব এলো। তাকে দেখে আরিশ দরজার দিকে এগোলো। এত দেরি হলো কেন? আরিশ মেহরাবকে জড়িয়ে ধরে শুধালো। জবাবে মিষ্টি করে হাসলো মেহরাব। কথা বলতে বলতে সামনের দিকে এগুলো দুজন। ঢাকার জ্যাম যে কেমন সেটা তোর অজানা নয়। তা ঠিক বলেছিস। ভাবি কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, চল আলাপ করবি। দুজনে হাসি মুখে অরার দিকে এগুলো। অরা অতিথিদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে যাচ্ছে। এর মধ্যে মেহরাবকে পরিচয় করিয়ে দিল আরিশ। দুজনে স্বাভাবিক কথাবার্তা বলল কিছুক্ষণ।
এই কিছুক্ষণের মধ্যে আরিশ বেশ কষ্ট করে নিজেকে সামলে রেখেছে। ওরা অন্য কোনো পুরুষের সাথে হেসে কথা বলে বুকে যন্ত্রণা হয় তার। ভাইয়া শুনো। তালহাকে ডাক দিল সাবিহা, হাতে তার জুসের গ্লাস। তালহা দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেল। হ্যাঁ বলো। অনেক কাজ করেছো, এবার একটু জুস খেয়ে নাও তো। বেশ মিষ্টি করে কথা বলল সাবিহা। বোনের এত কেয়ারে তালহা বেশ খুশিই হলো। সাবিহার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু জুস শেষ করে ফেলল। থ্যাংক ইউ বাইনা। ওয়েলকাম ভাইয়া। তালহা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাবিহা আবার বলে উঠল, ভাইয়া কি? এই জুসের গ্লাসটা ওরা ভাবিকে দিয়ে এসো না প্লিজ। ভাবির গলা শুকিয়ে গেছে বলল, আমার একটু কাজ আছে। তালহা সরল মনে সাবিহার থেকে জুসের গ্লাসটা হাতে নিল। হ্যাঁ ঠিক আছে। সাবিহা মুচকি হেসে অন্যদিকে হাঁটতে লাগলো। হলরুম জুড়ে অনেক লোকজন। কেউ কেউ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কেউ আবার খাওয়া দাওয়া করছে। এমন সময় অরাত চিৎকারে কিছুটা চমকালো সকলে।